প্রথম ক্লাসে দেখেছিলাম দুই ভাবে অঙ্ক করতে পারি, একটা হচ্ছে সরাসরি সূত্র পরে সরাসরি সূত্র পরে দুই নম্বর হচ্ছে সরল করলে সূত্র পড়বে। সূত্র পড়বে। আরো কিছু নিয়ম আছে, যেমন মনে করো আংশিক ভগ্নাংশের সাহায্যে, সেটা আমরা পরবর্তীতে পাবো। এবং ইউভি ডিএক্স পদ্ধতি, অর্থাৎ মেথড অফ সেপারেশন। একটু খেয়াল করো, আমরা যেহেতু এই দুটো নিয়ম করি নাই, 10 এতে আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর নিয়ম করেছি, তাহলে 10 বিয়ে প্রতিস্থাপন পদ্ধতি কখন আমরা ফেলবো, যখন এই 1 এবং 2 নম্বরটা ভায়োলেশন হবে, সরি ভায়োলেশন না, যখন এই দুইটার নিয়ম ব্যর্থ হবে, অর্থাৎ এই দুইটার কোনোটাতে করা যাবে না। আর প্রশ্ন হলো তাহলে পরীক্ষায় আমরা কিভাবে বুঝবো? পরীক্ষায় তো আরো অনেক নিয়মের অঙ্ক থাকবে। পরীক্ষায় আমরা দেখবো যদি এই 4টি নিয়মের কোনোটিতেই করা না যায়, এবং বিশেষ কয়েকটি সূত্র আছে, স্পেশাল কিছু সূত্র আছে, সেই সূত্রগুলোও যদি প্রয়োগ করা না যায়, তাহলে অবশ্যই সেখানে প্রতিস্থাপন পদ্ধতি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে করা যায়, একটু দেখো। যেমন আমরা জানি যে y যদি fx থাকে হয়, তাহলে dy dx এটাকে আমরা f প্রাইম x বলে থাকি। উভয় পক্ষকে যদি dx দ্বারা গুণ করি, তাহলে dy dx ইনটু dx সমান f প্রাইম x ইনটু dx। আর আমরা এও জানি dy dx ইনটু dx, দিস ইজ dy ইকুয়াল f প্রাইম x dx। এই অঙ্কটুকুতে আমরা এইটুকু বাদ দিয়ে এইভাবে চিন্তা করতে পারি। দেখো, আমি যদি y কে, অর্থাৎ যেদিকে যে চলকের রাশি আছে সেই চলকের সাপেক্ষে যদি অন্তরজ নির্ণয় করি, তাহলে y এর সাপেক্ষে y এর অন্তরজ হবে 1 ইনটু যার সাপেক্ষে অন্তরজ নির্ণয় করলাম তার টোটাল ডিফারেনশিয়াল গুণ করলাম, তাহলে দিস ইজ dy। একইভাবে এখানে চলকটা x, তাহলে x এর সাপেক্ষে এর অন্তরজ হলো f ড্যাশ x এবং গুণ করলাম dx, তাহলে দেখো সরাসরি হয়ে যায়। অর্থাৎ আমরা প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা হচ্ছে যেদিকে যে চলক আছে সেই চলকের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হবে। আমরা একটা অঙ্ক দিয়ে দেখাতে পারি, একটু খেয়াল করো। মনে করো y ইকুয়াল, ধরো y টু দি পাওয়ার 5 ইকুয়াল x টু দি পাওয়ার 4। তাহলে আমি উভয় পক্ষকে যদি x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করি, তাহলে ddx অফ y টু দি পাওয়ার 5 ইকুয়াল ddx অফ x টু দি পাওয়ার 4। তাহলে দেখো, আমরা জানি ddx অফ, এটাকে যদি y কে যদি আমরা x মনে করি, তাহলে x টু দি পাওয়ার 5 ফর্মুলা হচ্ছে 5x টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 5y টু দি পাওয়ার 4। কিন্তু আমরা তাকে x মনে করলাম, সে তো x না, তাহলে আমরা জানি তার অন্তরজ দ্বারা গুণ করতে হবে, দ্যাট ইজ dy dx। আর x টু দি পাওয়ার 4 এর অন্তরজ হলো 4x কিউব। এবার উভয় দিকে যদি dx দ্বারা গুণ করি, তাহলে হবে 5y টু দি পাওয়ার 4 dy dx into dx, that is 4x cube dx। তাহলে this is 5y to the power 4 dy dx into dx, এটাকে আমরা লিখতে পারি dy equal 4x cube dx। তাহলে দেখো, আমরা যদি মাঝখানের এই কয়েকটা লাইন না করি, অর্থাৎ এই লাইনগুলো যদি আমরা না করি, তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি, যেদিকে যে চলক আছে তার সাপেক্ষে অন্তরজ। তাহলে y টু দি পাওয়ার 5 কে y এর সাপেক্ষে
করলে অন্তরজ হবে 5y টু দি পাওয়ার 4, যেহেতু y এর সাপেক্ষে করলাম তাহলে dy দ্বারা গুণ করতে হবে। একইভাবে এদিকে চলক হচ্ছে x, x এর সাপেক্ষে করলে x টু দি পাওয়ার 4 এর অন্তরজ হলো 4x কিউব, যেহেতু x এর সাপেক্ষে করলাম তাহলে dx গুণ করতে হবে। তাহলে নিশ্চয়ই প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে করা হয় তোমরা বুঝতে পেরেছো। আমি একটু তারপরেও সাজিয়ে লিখে দিচ্ছি। নিয়মটা হচ্ছে একটি চলরাশিকে অপর একটি চলকের মাধ্যমে ধরে সমান চিহ্নের যেদিকে যে চলক আছে তার সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হয়। এবং তার টোটাল ডিফারেন্সিয়াল দ্বারা গুণ করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা কখন প্রতিস্থাপন পদ্ধতি করতে হবে এবং প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে করতে হয় সেটা শিখলাম। এখন প্রশ্ন হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক করতে গেলে একটি চলরাশিকে অন্য চলকের মাধ্যমে আমরা ধরবো, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কখন কোনটা ধরতে হবে? আচ্ছা, সেই জিনিসটা আমরা এখন শেখার চেষ্টা করব। দেখো, প্রথমেই মনে রাখবো কাকে ধরবো। কাকে ধরবো এই জিনিসটা আমরা মনে রাখবো। হ্যাঁ, কাকে ধরবো তার উত্তরটা হচ্ছে অঙ্কের ভিতর এমন একটি পদ থাকবে যার অন্তরজ ওই অঙ্কে গুণ আকারে থাকবে, গুণ আকারে থাকবে। যেমন মনে করো e to the power 10x into sec square x dx। তাহলে এখানে আমরা ধরি 10x equal y। কারণ কেন? 10x এর অন্তরজ কত তোমাদের নিশ্চয়ই মনে আছে? 10x এর অন্তরজ হলো sec square x। তাহলে আমরা বলেছিলাম অঙ্কের ভিতরে এমন একটি পদ থাকবে, একটু খেয়াল করে দেখো, অঙ্কের ভিতরে এমন একটি পদ থাকবে যার অন্তরজ, তাহলে অঙ্কের ভিতরে এমন একটি পদ থাকবে যার অন্তরজ ওই অঙ্কে গুণ আকারে থাকবে। তাহলে অঙ্কের ভিতরে tan x আছে যার অন্তরজ হলো sec square x এবং sec square x এখানে গুণ আকারে আছে, তাহলে অবশ্যই আমরা tan x কে ধরবো। হ্যাঁ,
আমি যেহেতু লিখছি অঙ্কটা করেই ফেলি। তাহলে আমরা এই sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা dy বসাতে পারি। তাহলে এটা হবে দেখো sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা বসাবো dy এবং e টু দি পাওয়ার 10x এর পরিবর্তে বসাবো y। মনে রাখতে হবে একই অঙ্কে দুই ধরনের চলক রাখতে নাই, এখানে y আবার এখানে e টু দি পাওয়ার 10x রেখেই দেবো, এটা না করাটাই ভালো। তাহলে এখন বলো e টু দি পাওয়ার y এর যুগজীকরণ আমরা জানি e টু দি পাওয়ার y প্লাস c। দেখো অঙ্কটা কত সহজ হয়ে গেল। এবং আমাদের মূল অঙ্ক যেহেতু এক চলকের মাধ্যমে, এই কারণে এখন y এর মানটা বসাই দেব। তাহলে y এর মান হচ্ছে 10x, সো e টু দি পাওয়ার 10x প্লাস c। তাহলে আমরা একই সাথে কাকে ধরতে হবে এবং ধরার পরে এই পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হবে এটার মাধ্যমে আমরা জানতে পারলাম। তারপরেও আমরা কতগুলো প্রচলিত নিয়ম লিখে দেব। দেখো, আশা করি তোমরা মনে রাখবে কাকে ধরতে হবে। ধরার ক্ষেত্রে যদি এটাও আমরা ভুলে যাই, অনেক সময় অনেক কিছু আমরা ভুলে যাই, তারপরেও আমরা বিশেষভাবে বলে রাখবো ধরার ক্ষেত্রে অগ্রাধিকার তালিকা। সাধারণত 1 নম্বর, যাদের যুগজীকরণের সরাসরি সূত্র নেই, তাদেরকে ধরবো। যেমন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এবং লগারিদমিক ফাংশন। আচ্ছা, তারপর তোমরা কিন্তু এই অগ্রাধিকার তালিকাগুলো মনে রাখবে, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা পাবে। তারপরে দেখো রুটের মধ্যে কিছু থাকলে তাকে ধরবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, একই অঙ্কে যদি প্রথমটা এবং দ্বিতীয়টাও থাকে, মনে করো এরকম ভাবে থাকলো e টু দি পাওয়ার sin ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার dx। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বলছি যে কোনটা ধরতে হবে। এখন তোমার অগ্রাধিকার তালিকা মনে না থাকাতে এটা ধরছো 1 মাইনাস x স্কয়ার, সেই ক্ষেত্রে অঙ্কটা অনেক জটিল হতে পারে, হয়তো তুমি মেলাতেও পারবে না। তাহলে আমরা অগ্রাধিকার তালিকায় দেখলাম যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকলে তাকে ধরতে হয়, তাহলে অবশ্যই এখানে sin ইনভার্স x কে আমরা ধরবো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আবার দেখো যদি এইভাবে থাকে, মনে করো x স্কয়ার প্লাস 3x ডিভাইডেড বাই রুট ওভার অফ আচ্ছা এখানে দিলাম 3x স্কয়ার প্লাস 2x dx, আর এখানে থাকলো মনে করো x কিউব প্লাস x স্কয়ার, এটা থাকলো। তাহলে এখানে আমরা অবশ্যই দেখো, এখানে যেহেতু প্রথম যে আমার অগ্রাধিকার তালিকার প্রথম যেটা সেটা নাই এখানে অনুপস্থিত যেহেতু, তাহলে দ্বিতীয়টা দেখবো।
দ্বিতীয়টাতে রুটের ভিতরে আছে এক্স কিউব প্লাস এক্স স্কয়ার, এটা তাহলে আমরা এটা সমান ধরবো। এবং আমরা সেই প্রথম কথা যেটা সেটাও মনে রাখতে পারি যে এমন কিছু থাকবে যাকে ধরলে তার অন্তর যেখানে গুণাকারে থাকবে। ওকে, এরপরে দেখো 10 নাম্বার, অঙ্কে যদি e টু দি পাওয়ার x, অর্থাৎ এটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বলে থাকি, অঙ্কে যদি e টু দি পাওয়ার x শুধুমাত্র সূচক রাশি থাকে, তবে লবে অবশ্যই e টু দি পাওয়ার x সম্মিলিত রাশি x থাকতে হবে, যদি না থাকে তাহলে গুণ করে আনতে হবে। এক্ষেত্রে লবের রাশিটিকে ধরতে হবে, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, মনে করো e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x, তাহলে লবে আছে e টু দি পাওয়ার x, এটাকেই ধরতে হবে। ওকে, আমরা যদি 4 নম্বর লিখি, লবে যদি x টু দি পাওয়ার n থাকে তবে অঙ্কের কোথাও x টু দি পাওয়ার n প্লাস 1 থাকলে অথবা আনতে পারলে x টু দি পাওয়ার n প্লাস 1 সমান y ধরব। এইভাবে আমরা অনেক ধরার ক্ষেত্রে অনেকগুলো নিয়মে আমরা চিন্তা করতে পারি। আপাতত আশা করি এই কয়েকটা মনে রাখবে, এবং বিশেষ ক্ষেত্রে একটু খেয়াল করো, যদি x স্কয়ার প্লাস a স্কয়ার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই ধরনের রাশি থাকলে x ইকুয়াল a tan থিটা ধরবো, তারপর a স্কয়ার মাইনাস x স্কয়ার এই ধরনের রাশি থাকলে x সমান a sin থিটা ধরবো, এবং x স্কয়ার মাইনাস a স্কয়ার এই ধরনের রাশি থাকলে x ইকুয়াল a sec থিটা ধরবো। প্রতিস্থাপনের আরো অনেক নিয়ম আছে, তোমাদের একাদশ শ্রেণীর এই লেভেলের অঙ্কের ক্ষেত্রে খুব বেশি নিয়ম নেই। আশা করতেছি এই নিয়মগুলো মনে রাখলেই তোমাদের অঙ্কগুলো করা হয়ে যাবে। আর একটা বিশেষ প্রতিস্থাপন আমরা দেখি, সেটা আমরা একটা বিশেষ ধরনের সূত্র দেখব। দেখো, f prime x divided by fx dx, তাহলে আমরা যদি ধরি fx সমান y, তাহলে এটাকে x এর সাপেক্ষে অন্তরজ করলে f dash x
dx, this is dy, তাহলে f prime x dx, একটু খেয়াল করো, f prime x dx এর পরিবর্তে বসাতে পারি dy, আর fx এর পরিবর্তে বসাতে পারি y। তাহলে আমরা জানি এর যুগজীকরণ হলো ln y প্লাস c। আমরা সিটা লিখতেছি না যেহেতু আমরা সূত্র করতেছি, তোমরা চাইলে লিখতেও পারো। আচ্ছা লিখে দিই। তাহলে ln y এর পরিবর্তে আমরা বসাতে পারি fx প্লাস c। তাহলে আমরা একটা সূত্র পেলাম, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ f prime x divided by fx dx, this is ln of fx। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, আশা করি আমরা মনে রাখতে পারবো। অর্থাৎ যদি কখনো এরকম হয় যে হরের অন্তরজ লব হয়, সেক্ষেত্রে রেজাল্ট হবে ln of হর। হরের অন্তরজ লব হইলে রেজাল্ট হবে যুগজীকরণের ln of হর। যেমন এটা আমরা অঙ্ক দেখতে পারি, যেমন মনে করো এখানে দেখলো একটু আগে দেখতেছিলাম 3x স্কয়ার প্লাস 2x, আর এটা হলো x কিউব প্লাস x স্কয়ার। তাহলে দেখো আমরা জানি x কিউবের অন্তরজ হলো 3x স্কয়ার আর x স্কয়ার অন্তরজ হলো 2x, তার মানে হরের অন্তরজ লব। তাহলে আমরা অঙ্ক না করেও বলতে পারি এটা রেজাল্ট হবে ln x কিউব প্লাস x স্কয়ার এটি। এখন এই একই অঙ্ক আমরা চাইলে আবার প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারি। কিভাবে দেখো, ধরি x কিউব প্লাস x স্কয়ার, দিস ইজ ইকুয়াল y। তাহলে x কিউবের অন্তরজ হলো 3x স্কয়ার আর x স্কয়ার অন্তরজ হলো 2x ইনটু dx, দিস ইজ dy। তাহলে আমি এর পরিবর্তে বসাইতে পারি 3x স্কয়ার প্লাস 2x ইনটু dx, এর পরিবর্তে বসাইতে পারি dy, আর x কিউব প্লাস x স্কয়ার এর পরিবর্তে y। তাহলে ফর্মুলা হচ্ছে ln y প্লাস c, দ্যাট ইজ ln y মানে আসলে x কিউব প্লাস x স্কয়ার প্লাস c। তো আশা করি বুঝতে পারছো যে এই সূত্রটা জানা থাকলে অঙ্কটা কত সহজ হয়ে যায়। আশা করি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে পড়বে এবং নিয়মগুলো একটু মনে রাখবে, যাতে আমি পরবর্তী ক্লাসে নির্বিঘ্নে অঙ্ক করতে পারি। ধন্যবাদ সবাইকে।